আমরা একটু গোপালগঞ্জে যাব, কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। এখানে চেয়ারগুলো রয়েছে, সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সবাই এসে অতর্কিতভাবে আমাদের গাড়ি সামনে চাপায় দিছে, আমরা যেন খালে পড়ে। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এই যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে, সেখানে কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে, এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দেওয়া। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সকলে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বেশি দেখে এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে গেস করে ফেলেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে বলে যাবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে চলে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো যারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। এখানে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি, এবং সেটি শুরু হওয়ার আগেই এখানে যে হামলার ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে একেবারে পৌর পার্ক, যেখানে সেই পৌর পার্কটাকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এবং যে স্টেজের সামনে যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো সবগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নেই। তবে যে ভাঙচুরের ঘটনা সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে, এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনও যে ঘটনাটি ঘটলো, এতে করে জনমানুষের ভিতরে যে আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে, এবং জনমানুষের ভিতরে যে আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের ভিতরে পুরো স্টেজের সামনে যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে ভেঙে দিয়েছে। এবং নেতাকর্মীরা, এনসিপির নেতৃবৃন্দরা এখন নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। ছাত্রলীগ বিরোধী যে সমস্ত স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন, এবং পাশাপাশি তাদের নেতৃবৃন্দরা এখন বলা যায় যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে বলা যায় যে এখন যখনই এখানে আসলে বহিরাগতরা, এবং বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যখনই এখানে হামলা করেছে, এবং এরপরই এনসিপির নেতৃবৃন্দরাও কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু নিয়ন্ত্রণে আনলেও এখনকার পরিস্থিতি যদি আমি বলি, একেবারে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। তার কারণ হলো এর আগেই কিন্তু আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি। তারা বলছিলেন তাদের ভিতরে এক ধরনের শঙ্কা কাজ করেছে যে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এই জন্য কিন্তু জনমানুষের ভিতরে অনেক আগ থেকেই আতঙ্ক কাজ করেছিল। যে আতঙ্কটা আরও বেড়েছিল যখন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের গাড়িতে যখন হামলা করেছে, 3 জন পুলিশ সদস্য যখন আহত হয়েছে, তারপরে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও বড় আকার ধারণ করেছে। এবং সবশেষ কিছুক্ষণ আগে যেটি ঘটলো সেটি খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখেছি যে স্টেজের চারপাশ থেকেই, অর্থাৎ এক কেন্দ্রিক নয়, চারপাশ থেকেই মূলত এনসিপির যে পৌর পার্কে যে আজকের পদযাত্রা যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে কিন্তু চতুর্দিক থেকে হামলা করেছে, এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম লণ্ডভণ্ড হয়ে যায়, এবং এরপরই তারা আবার দৌড়ে পালিয়ে যায়, এবং আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আবারও এখানে আসলে হামলার শিকার হতে পারে। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে ইউনোর গাড়ি। সকালে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে উলপুরে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা। মারধর করা হয় 3 পুলিশ সদস্যকে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। মারধরে আহত হয়েছেন চালক। আমরা রাজপথে আছি, আমরা সবসময়। গাড়ি ভাঙ ভিডিও কর।
এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, এখানে আসলে বৃষ্টি চলে আসার কারণে যারা আসলে এখানে আশেপাশে ছিলেন তারা আসলে স্টেজে আসলে যেহেতু ছাউনি আছে সেখানে আসলে অবস্থান নিয়েছেন। যদিও এখানে এর আগে কিছু বেশ মানুষজন কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বৃষ্টি চলে আসছে এবং যারা আশপাশে যারা আসলে অবস্থান করছিলেন এখানে, তারপরে অনেকে যে ছাতা মাথায় নিয়ে কেউ আসলে যেই চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো মাথায় দিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে আসলে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, এবং আশপাশে যারা ছিলেন তারা আসলে অনেকে স্টেজে অবস্থান নিয়েছে। এবং এখানে এর বাইরেও আমরা জানতে পেরেছি যে এই যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি লক্ষ্য করে যেহেতু বরিশাল থেকে আসলে পদযাত্রাটি আসছে, তারা আসলে এখানে পথসভায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা সেখানে আসলে পথের বিভিন্ন জায়গায় নাকি এরই মধ্যে বাঁশ দিয়ে আগুন জ্বালিয়ে আসলে সেই রাস্তা ব্যারিকেড করার চেষ্টা করা হয়েছে। এর বাইরেও সকালে যেমন আমরা পুলিশের গাড়িতে হামলার তথ্য পেয়েছি, ঠিক একইভাবে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখানে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করেছেন। এবং এখানকার যারা এই যে উপজেলা ইউনোর যে যিনি ইউনো, তিনি কিন্তু আসলে উপজেলার যে সদর উপজেলার ইউনো, তিনি কিন্তু আসলে হামলার তার গাড়ি বহরে কিন্তু হামলা হয়েছে। তিনি যদি আহত হননি, তবে তার যিনি আসলে গাড়ি চালক রয়েছেন তিনি আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এখনো। এবং সদর উপজেলায় এবং আরেকটি অংশে আমরা পুলিশ সদস্যদের গাড়িতে যে হামলা হয়েছিল এবং আগুনের ঘটনা হয়েছিল, সেখানে কিন্তু 3 জন মতো পুলিশ সদস্য আহত হন এবং তাদের 3 জনকে কিন্তু সদর হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং এখানে কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন। আসি ওই যে টুঙ্গিপাড়া নিয়ে অনেকে কথা শুনতে চাচ্ছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে, এবং এগুলো সবকিছুর গডফাদার আপনি একজনের নাম বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কথাগুলো শুনতে পাচ্ছে আমরা, 32 ভাঙচুর অথবা সারা বাংলাদেশে যে জ্বালাও পোড়া হত্যাকাণ্ড হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হয়েছে। এই কাণ্ড আপনি আর কখনো দেখেছেন? এখন বলা হচ্ছে টুঙ্গিপাড়ায় যাবে, টুঙ্গিপাড়ায় অ্যাটাক করা হবে। সেনাবাহিনীও জানে, র্যাবও জানে, পুলিশও জানে, সরকার প্রধানও জানেন। সেই ক্ষেত্রে কি করণীয়, এটাকে কি মনে হচ্ছে আপনার? ওরাও কিন্তু জানে ওদের সবাইকে মৃত্যু তাড়া করছে। মৃত্যু যখন কাউকে তাড়া করে, তার সব ধরনের চেষ্টা থাকে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়া। কিন্তু এটা একটা অবাস্তব কল্পনা। আওয়ামী লীগের মতো দলকে ধ্বংস করা, আওয়ামী লীগের সমর্থকদের ধ্বংস করা, বাংলাদেশের হৃৎপিণ্ডকে বন্ধ করে দেয়া, এগুলো ওদের পক্ষে সম্ভব না। ফলে যেটা হচ্ছে এখন আমরা যা দেখতে পাচ্ছি, কাল আজকে বঙ্গবন্ধুর মাজার ভাঙবে কি ভাঙবে না, এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমাদেরকে সমূহ অপমান তারা করে ফেলেছে। এই অপমান যত দীর্ঘায়িত হবে, এই অপমানের তীব্রতা যত বেশি হবে, দেখবেন এদের উপর প্রতিশোধটা তত দীর্ঘ হবে, তত তীব্র হবে, তত দুঃখের হবে। এবং সারা বিশ্ব কিন্তু আওয়ামী লীগের মানুষ যে মেরে ফেললো, পুলিশ যে মেরে ফেললো, তখন তো সারা বিশ্ব কিন্তু কোনো বাধা দেয় নাই। হ্যাঁ, কেউ কিন্তু কোনো মানবাধিকার সংগঠনকে আমরা কিন্তু দেখি নাই যে এই জঙ্গি উত্থানের বিপক্ষে একটা কথা বলতে, মিনমিন করে বলছে। এমনকি জাতিসংঘে পর্যন্ত আমি জঙ্গি দেখলাম যে ভলগার টুক নামে এক টার্কিশ লোক, এই জঙ্গিরা জাতিসংঘের পদ পদবি পর্যন্ত দখল করে বসে আছে। চিন্তা করতে পারেন, তাকে দিয়ে ইউনুস একটা বানানোর রিপোর্ট বানিয়েছে। কিন্তু এখন যেটা হবে কি জানেন, ভবিষ্যতে যখন এদেরকে ধরা হবে, এদের পক্ষে কথা বলার কোনো লোক আপনি পাবেন না। যদি কথা বলতে আসে, আমরা কিন্তু ইতিহাসটা দেখাতে পারবো। আপনি দেখেন ওই দিন যে একটা ছেলেকে পাথর দিয়ে মারা হলো, আপনি দেখবেন এই পাথর দিয়ে মারাটা বাংলাদেশের সব মানুষকে কিন্তু আঘাত করেছে। কিন্তু আপনি দেখবেন যে 5ই আগস্ট থেকে শুরু করে পুলিশ জঙ্গিরা, বিশেষ করে জুলাই আগস্ট থেকে জঙ্গিরা যতগুলো হত্যাকাণ্ড করেছে, কোনো হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা কিন্তু কোনো অংশে কম ছিল না। আমরা আওয়ামী লীগের সময় এটা সেটা শুনেছি। আপনি দেখান তো একমাত্র সেই ওই কি বলে ওই ছেলেটা, এই যে একটা ছেলেকে পুরান ঢাকায় মারলো, বিশ্বজিতের হত্যাটা, হ্যাঁ অবশ্যই নিষ্ঠুর ছিল, কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার ওদেরকে কিন্তু বিচার করেছে। একেবারে আপনার নিরপেক্ষ একটা বিচার করেছে। আজকে আপনি ইউনুসের কাছে কোনো বিচার আশা করতে পারবেন? কোনো বাংলাদেশী তার মাথা সামান্য বুদ্ধি থাকলে ইউনুসের কাছে কোনো কিছুর বিচার চাইবে না। এটাকে আরেকটা প্রশ্ন আপনাকে করি, মানে এক ধরনের আমার দেশে বা আমার পরিবারের সবকিছু ঘটছে, ভাঙচুর, জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড, নৃশংসতা, বর্বরতা সবই হচ্ছে, আমি সেই বিষয়ে কোনো কথাই বললাম না, কোনো প্রতিক্রিয়াই জানালাম না। এইটা কি ধরনের নিষ্ঠুরতা বলে আপনার কাছে মনে হয়? মানে দেখলামই না, আমি বুঝলামই না কি হলো, বাংলাদেশে কত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। জি, এইটা না থাকার কারণ হলো আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন, বাংলাদেশে
একেবারে গত 40 বছর ধরে মানবতার উপর গত 200-400 বছরের সবচেয়ে বড় অভিশাপটা আমাদের দেশে ফুলে ফেপে বড় হয়েছে। সেই অভিশাপটার নাম হইল এই ইউনূস। এবং এই পিনাকি, ইলিয়াস, ফরহাদ মজহার, মাহমুদুর রহমান, বিশেষ করে এই 4 জনের মতো ক্রিমিনাল মাইন্ডেড জঙ্গি এবং আপনার সন্ত্রাসী কোন রাষ্ট্রে 200-400 বছরে একজন জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলা জঙ্গি আর এই ক্রিমিনাল ইউনূস এগুলা। ফরহাদ মজহার সাহেব তো অনেক নলেজেবল পারসন, আপনি কি বলছেন আমি ঠিক অনেক জ্ঞানী লোক। জ্ঞানের বিষয়টা পরে, প্রথম কথা হলো জ্ঞানই হোক যাই হোক এরা হলো ক্রিমিনাল। আপনার জ্ঞানী লোক ক্রিমিনাল হতে পারে, আবার একজন একেবারে লেখাপড়া করেনি এমন লোকও কিন্তু অনেক প্রজ্ঞাবান হতে পারে এবং সে আলোকিত মানুষ হতে পারে। ফরহাদ মজহার বইপত্র পড়েছে, কিন্তু যে জিনিসটা তাকে টাচ করে যার দরকার ছিল সে এক ধরনের জনপ্রিয়তা চাইছিল। এদের সবগুলো কিন্তু জনপ্রিয়তা না পাওয়ার সিমটম থেকে এই সন্ত্রাসীগুলোর উৎপত্তি। বিশেষ করে আপনার ফরহাদ মজহার, পিনাকি, সলিমুল্লাহ যদিও সরাসরি তাকে একটু পেছনে, এই লোকগুলা কিন্তু আজকে সবাই জঙ্গিদের দলে ভিড় করেছে শুধু একটা মাত্র জিনিসের জন্য, সেটা হলো জনপ্রিয়তা। এবং দেখবেন এদের কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা জঙ্গিরা দিয়েছে। বাংলাদেশে পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে থাকতো কোনোদিন এত জনপ্রিয় হতে পারতো না। এখানে অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকেও আমি বলবো যে কোনো লোক যদি মেধাবী হয় সে ক্রিমিনাল হওয়ার আগে তাকে গ্রহণ করেন। হ্যাঁ, কারণ মানুষ জনপ্রিয়তা চায়, বুঝছেন? জনপ্রিয়তা এটা মানুষের একটা ক্ষুধা। সে যদি জনপ্রিয়তা পায় সেখানে সে আস্তে আস্তে অপরাধে জড়িয়ে পড়ে। সে জনপ্রিয়তা যারা দিচ্ছে তারা যদি সে অপরাধের সাথে জড়িত লোকজন হয়, জঙ্গিরা তো সবাই অপরাধী সেদিক থেকে। এখন যেটা হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য হলো যেভাবে হোক এই কয়টা ক্রিমিনাল, আপনি মনে করেন বিন লাদেন কয়টা জন্মগ্রহণ করছে কত শতাব্দীতে, জাওয়াহিরি, হ্যাঁ, জারকাউই, বগদাদি, এগুলা দেখেন কত বিভিন্ন দেশে একটা করে এসছে 200-100 বছরে, 300 বছরে। এদের সমান ক্রিমিনাল আমরা 4-5টা এক জায়গায় পেয়ে গেছি, একেবারে সমসাময়িক। এটা আমাদের বাংলাদেশে হয়ে গেছে, এটা হলো বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্য। জি। আচ্ছা, তানভীর হায়দার লিখেছেন, জল্লাদ ও ধর্ষকের বিভৎস বাংলাদেশ দেখে এখন আর কারো বুক কাঁপে না, আল্লাহর আরশও কাঁপে না, সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক ও মানবাধিকারদের ঘুম ভাঙে না। আচ্ছা, মানবাধিকার কর্মীরা নাকি ঘুম হয়ে গেছে এখন, যে তারাই এই সরকারের সময় ঘুমের শিকার, তারা এখন কোথাও বলতে পারছেন না, কোথায় আছেন কেউ জানেও না। এক ধরনের আয়না ঘরে নাকি তারা আছেন, কোন আয়না ঘরে আছেন এখন সেটা কারা খুঁজবে। দেশে যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে, সে বিষয়ে তাদের কোনো মতামত নেই, কেউ কিছু জানতে পারছেন না। আপনার কাছে এখন একটা কথা বলি, আপনি বলছেন যে হ্যাঁ টুঙ্গিপাড়ায় আঘাত করুক, এটা স্বাভাবিক, কারণ 32ই ভেঙে ফেলছে বাংলাদেশের ইতিহাসের জন্ম যেখানে, সেটাই ভেঙে ফেলেছে এবং সেটার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই সরকারের মহল থেকে কারো, এবং আমাদের ক্ষমতায় যারা আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, তারাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। সেই ক্ষেত্রে টুঙ্গিপাড়া তবুও টুঙ্গিপাড়া তো এক ধরনের একটা মানে সফট কর্নার থেকে যদি দেখেন, এটা তো এক ধরনের যে কোনো একজনের মানুষের কবর, যে কোনো একজন মানুষের মাজার। অবশ্য তারা তো মাজার ভেঙে অভ্যস্ত, এটাও তো কিন্তু স্বাভাবিক, সে পর্যায়েই পড়ে। কি বলেন? না, বঙ্গবন্ধুর উপর তো ওদের ঘৃণা সবচেয়ে বেশি। ঘৃণা এই জন্য যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে। ওরা তো বাংলাদেশ স্বাধীনতা চায় নাই। আজকে দেখেন যারাই কিন্তু জড়ো হয়েছে, এদের ঘৃণা হলো ভারতের প্রতি, সাম্প্রদায়িক ঘৃণা, আর এদের প্রীতি হলো পাকিস্তানের প্রতি। এবং বাংলাদেশের মানুষ দেখেন তারা আলোকিত হওয়ার সুযোগ না পাওয়াতে, শিক্ষা দীক্ষা মানে আলোকিত হওয়ার যে শিক্ষা সেটা সুযোগ না পাওয়াতে এই মানুষগুলো পাকিস্তানকে ভালোবাসে। অথচ দেখেন পাকিস্তান নিজে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়া একটা রাষ্ট্র, সেখানে দারিদ্র, সেখানে আপনার তাদের কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে হয় না, সেখানে কি ধরনের একটা রাষ্ট্র, যারা আজকে এমনকি আফগানিস্তানের আপনার এই মৌলবাদীদের কাছেও একটা অসহায় রাষ্ট্র, তাকে তারা ভালোবাসে, তাকে তারা আদর্শ মনে করে, তার সাথে তারা চলতে চায়। এই সব লোকগুলো এখানে অবশ্যই আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি যেটা বারবার বলছি যে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে যদি বাংলাদেশের সরকার না চালায় এই ধরনের বিপদ বারবার হবে। সুতরাং প্রজ্ঞার একটা আগমন করাতেই হবে। যাক, সেই আলোচনা আজকে নয়। আলোচনা আমি যেটা বলবো, আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে একেবারে নির্লিপ্ত থাকে এতগুলো অপরাধ দেখে, আমি সেটাই বলছি। এই জিনিসটা কিন্তু একেবারে একটা এটা মানে আমি খুব অবাক হয়ে অবলোকন করি। এবং এটাও একটু যুক্ত করে নেন, সেনাবাহিনী বিশাল পোস্ট দিয়েছে, জুলাই উদযাপন করছে। জি, এটাও মিলিয়ে একটু বলবেন। জি প্লিজ। বলবো, ইউনূসকে আপনি যখন দেখবেন যে সে একেবারে ভাবলেশহীন, নির্লিপ্ত, এইটা শুধু আমাকে ওই জায়গাটা অবাক করে যে এই লোকটার যে ক্রিমিনাল মাইন্ড, এর যে অপরাধী মন, এর বিস্তৃতি কত গভীর। আমি যখন দেখি ইউনূস যত নির্লিপ্ত, এর মানে হলো তার অপরাধ প্রবণ মনের বিস্তৃতি, গভীরতা তত বেশি।
জি, এবং সেটা যারা যারা এই অপরাধে নির্লিপ্ত আছে, আপনি দেখেন জুলাই আগস্টে যখন অনাচারগুলো চলতেছিল, আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কতভাবে, তাই না? কিন্তু এরা নির্লিপ্ততাটাকে তাদের হিসাবে, নির্লিপ্ততা এক ধরনের মানে মানুষকে, প্রথম কথা হইলো নির্লিপ্ত মানুষকে একটু মানুষ ভয়ও পায়। ইউনূস হিংস্রতা প্রকাশ পায়। ইউনূস হলো এমন মাপের একটা ক্রিমিনাল যার কাছে কোনো মানুষের কষ্টের কোনো মূল্য নেই, যার কাছে তার নিজের স্ত্রীর কষ্ট মূল্য নাই। সেই স্ত্রীকে বিক্রি করে ফেলছিল যে আমার স্ত্রীকে ধুইতে হবে, আমার স্ত্রীকে গোসল করাইতে হবে, আমার স্ত্রীকে আমার খাওয়াইতে হয়, পড়াইতে হয়, গোসল করাইতে হয়। এই সুযোগটা শেখ হাসিনা আমাকে দিচ্ছে না, সে এটা বলে বলে কান্নাকাটি করছে। যখন সে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে, আমরা কিন্তু একবারও দেখি না সে স্ত্রীকে গোসল করাচ্ছে, স্ত্রীকে খাওয়াচ্ছে, স্ত্রীকে পড়াচ্ছে। আমরা দেখি সে লামিয়াকে খাওয়াচ্ছে, লামিয়াকে গোসল করাচ্ছে, লামিয়াকে নিয়ে দেশ বিদেশ ঘুরছে। এইরকম একজন ক্রিমিনালকে আপনি কিভাবে তার থেকে আপনি স্বাভাবিক ব্যবহার। এখন সেনাবাহিনী যেটা করেছে এটা আমাদের জাতির আরেকটা দুর্ভাগ্য। আমি সেনাবাহিনী নিয়ে আমি একটু অন্য দেশগুলোর কথা বলি। দেখুন, প্রতিটা মুসলমান প্রধান দেশের যা সমস্যা, বাংলাদেশেরও সেই সমস্যা। বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল অত্যন্ত একটা সোনালী স্বপ্ন বুকে নিয়ে, যে বাংলাদেশ হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এবং এটা যদি হওয়ার সমূহ সম্ভাবনা 72, 73, 74, 75 বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংগঠিত হওয়া পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা ছিল। এবং সেটা যদি হতো তাহলে বাংলাদেশ হতো একমাত্র আদর্শ একটা গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেওয়া হলো। তারপর থেকে মৌলবাদের উত্থান, বিশেষ করে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরো পাকিস্তানি রাজনীতিটা ফিরিয়ে আনলেন বিভিন্নভাবে। যদি জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার প্রতি উনি যদি নিষ্ঠাবান থাকতেন, তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন হতো। এমনকি বঙ্গবন্ধুর হত্যার পরেও বাংলাদেশকে উদ্ধার করার একটা সুযোগ ছিল। কিন্তু সেটা জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ পর্যন্ত, তখন আবার তারা প্রায় 15-16 বছর বাংলাদেশ শাসন করলো। হ্যাঁ, না একেবারে 96 পর্যন্ত, অলমোস্ট 21 বছর। তারপরে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পেলেন, তারপরে 5 বছর পরে আবার সেই ক্ষমতা চলে গেল 7 বছরের জন্য শেখ হাসিনার হাত থেকে। তো শেখ হাসিনা আসলে অত সুযোগ পান নাই, কারণ যখন তিনি 96-এ ক্ষমতা গ্রহণ করছেন, তার আগে কিন্তু বাংলাদেশের যে আপনার রেডিকালাইজড হওয়া পাকিস্তানপন্থী রেডিকালাইজেশন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছিল। যাও, যে জায়গাটা আমি সেনাবাহিনীকে যে এখান থেকে দেখি, আমি যে কথাটা বলার জন্য এগুলো বললাম, বাংলাদেশ তো বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আপনার একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রথম সুযোগটা নষ্ট হয়ে গেল বাংলাদেশের মানুষের জন্য। তারপরে সেটা কখনো পুরোপুরি ফেরত আসেনি, কারণ যখন শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করেছেন, অনেক কিছু ঘটে গেছে। আপনি দেখেন বিশ্বের অন্যান্য দেশগুলো, আজকে তুরস্কের কথা চিন্তা করেন, তুরস্কের যে রাষ্ট্রপতি আছে যে এরদোগান, হ্যাঁ, সে কিন্তু এই বাংলাদেশের জঙ্গিদের মতো জঙ্গি না, বাট ইসলামিস্ট। কিন্তু তার পরেও সেই রাষ্ট্রে একেবারে খুব যোগ্য সেনাবাহিনী তৈরি করে গিয়েছিল এই আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক। আপনি সেই সেনাবাহিনী পুরোপুরি সেকুলার, অর্থাৎ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে তারা সম্পৃক্ত, তারা সেইভাবে গড়ে উঠেছে। হ্যাঁ, সেইখানে এইরকম একটা দেশে এরদোগান চাইলেও অনেক বেশি ক্ষতি করতে পারবে না। ঠিক ইজিপ্টে তো আমি নিজে চাকরিও করেছি, দেখেছি সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। সেনাবাহিনীর কারণে সেখানে কোনো জঙ্গি কোনোদিন আসতে পারবে না। জঙ্গিদের পক্ষ থেকে মুরসি সাহেব এসেছিল, অল্প কয়েকদিন পরে কিন্তু তাকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছে, শেষে জেলে মারাও গেছে। এবং সেই যে ব্রাদারহুডের যে মিশরের যেই আপনার তাদের যে সুদিন ছিল, বর্তমানে মিশরে আর ব্রাদারহুড বলতে তেমন কিছু নাই, তাদের শক্তি প্রায় 0 করে ফেলেছে। হ্যাঁ, সেই প্রেসিডেন্ট মুরসির নিযুক্ত সেনাপ্রধানই কিন্তু সেটা করেছে। কিন্তু সেনাপ্রধান কিভাবে করতে পারলো? বিকজ ওই রাষ্ট্রটাকে, সেখানে যেহেতু বড় বড় নেতারা ছিলেন, আপনি নাসের, আনোয়ার সাদাত, দুজনই অবশ্য সেনাবাহিনী থেকে আসা, তারা সেনাবাহিনীটাকে ওইভাবে তৈরি করেছে যে কখনো যেন ইসলামিক জঙ্গিদের হাতে রাষ্ট্র চলে না যায় সম্পূর্ণভাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।